গর্ভবতী মায়েদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কি সতর্কতা খেয়াল রাখা উচিত, বা বিশেষ কি বিষয়ে নজর দেওয়া উচিত, তারা এই সময় রোজা রাখতে পারে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। আসলে প্রতি বছর রোজা আসলে তখন আমাদের কাছে যে সকল গর্ভবতী মারা আসেন অথবা ওভার টেলিফোনেও অনেকেই সবাই জানতে চান মোটামুটি যে ম্যাডাম আমি কি রোজা রাখতে পারবো। তখন আমি যেটা বলি, কারণ নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো আসলে আমাদের ইসলামের 5টা স্তম্ভ। রোজা অ্যাকচুয়ালি আমাদের জন্য তো ফরজ, কিন্তু মহান আল্লাহ তাআলা গর্ভবতী মাদের জন্য অনেক মার্সি রেখেছেন। দেখা যায় তারা যদি একটা রোজা ভাঙে তাহলে তার জন্য একটা রোজা রাখলেই হবে। সেজন্য তখন আমি গর্ভবতী মাদেরকে বুঝায় বলি যে হ্যাঁ, রোজা যেহেতু ফরজ, রোজা আপনাকে রাখতেই হবে। তাহলে আপনি এখন যেহেতু রোজা সবাই রাখছে, তাহলে সবার সাথে যদি আপনি রাখতে পারেন তো রাখার চেষ্টা করে দেখতে পারেন। কারণ আগে কি হতো, রোজা রাখার আগে আপনি রাতের বেলা খেতেন না, ঘুমাতেন, আর দিনের বেলা সারাদিন খাওয়া দাওয়া করতেন। তাহলে এই জিনিসটাই যদি আপনি চেঞ্জ করে দেন যে এখন আপনি রাতের বেলা মাগরিবের পর থেকে আপনি সেহরি পর্যন্ত খাবেন, আর দিনের বেলাটা খেলেন না, দিনের বেলা ঘুমের সময়টা ওইভাবে থাকলো, তো দেখা যাবে যে তাহলে হয়তো আপনি চেষ্টা করে দেখতে পারেন রোজাটা রাখতে পারেন কিনা। তবে রোজা যদি আপনি রাখেন তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। যেমন রোজাতে রাখার জন্য আপনাকে তরল জাতীয়, পানীয় জাতীয় খাবারগুলো একটু বেশি খেতে হবে। তাহলে যখন ইফতার হবে, ইফতারের সাথে সাথে আমি বলি যে মিষ্টি জাতীয় পানি বেশি খেতে না বলি, হালকা প্রথম পানি খেতে বলি, বা খেজুর, খেজুর যেন আঁশযুক্ত খাবার, এটা খেজুর অথবা কিশমিশ এই জাতীয় খাবার দিয়ে রোজা ভেঙে নিবে ফার্স্টে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে রোজা ভাঙতেন, তো এইটা করতে পারেন। তারপর উনি পানি খেলেন, আস্তে আস্তে একটু একটু শরবত খেলেন। তবে যারা ডায়াবেটিক মাদার তারা যেন একদম রোজা শরবত দিয়ে না ভাঙেন। তো এইভাবে করে তার পানির ইফতারটা করলেন। আস্তে আস্তে ইফতারের খাবারও ওরকমেরই অল্প অল্প করে খাবার খেলেন, অল্প অল্প করে খাবার বাড়াবেন, একসাথে লোড করে খাবার খাবেন না, এভাবে করে। এবং খাবারের মধ্যে অবশ্যই তরল জাতীয় খাবার বেশি থাকতে হবে, আঁশ জাতীয় খাবার বেশি থাকতে হবে। ইসুপগুলের ভুসির শরবত খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, বা দুধ, মাঠা, দই এই জাতীয় খাবার রাখতে পারেন, কিছু ফলমূল রাখতে পারেন। ভাজা পোড়া জিনিসগুলো আমরা একটু কম খেতে বলি, কারণ গর্ভবতী মাদের এমনি একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো ইফতারের সময় যদি ভাজা পোড়া খাবারগুলো বেশি খান তাহলে তার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। এই জন্য ভাজা পোড়া খাবারগুলো একটু অ্যাভয়েড করতে বলি। সহজে পাচ্য এরকম খাবারগুলো যেন তারা চয়েস করেন। পুষ্টিকর খাবারগুলো অবশ্যই এটার মধ্যে থাকতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো থাকতে হবে, আয়রন কন্টেনিং খাবারগুলো এটার মধ্যে থাকতে হবে। এবং তার টয়লেটটা যেন কঠিন না হয়, কনস্টিপেশন না হয়, সেই জন্য অনেক সময় আমরা তাদেরকে বলি যে ওই যে খেজুর অথবা আঁশ জাতীয় খাবার বা তরল জাতীয় খাবারের পরিমাণটা বেশি বাড়ায় দেবে, ডিহাইড্রেশনটা যেন না হয়। এবং সেহরি থেকে ইফতার পর্যন্ত বিভিন্ন স্টেপে স্টেপে খাবারটা খাবে, একবারে লোড করে বেশি খাবার খাবে না, এভাবে বলি। আর যে সকল গর্ভবতী মাদের মেডিকেল ডিসঅর্ডার আছে গর্ভের পাশাপাশি, তারা যে মেডিসিনগুলো খান সেই মেডিসিনগুলো সম্পর্কে একটু বলি। বা কেউ কেউ হয়তো ইনসুলিন নেন, তারা হয়তো দেখা যাবে কি তাদের যে সকালবেলার যে ওষুধটা সেটা তারা ইফতারের সময় নেবে, এবং রাতের বেলার যে মেডিসিনটা তারা নিতেন সেটা তারা সেহরির সময় নিয়ে নেবে। এবং তারা যদি প্রয়োজন মনে করে যে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাহলে সেহরির সময় একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ তারা খেয়ে নিতে পারে। এভাবে করে। আর রুটিন যে তার গর্ভের সময় আয়রন, ক্যালসিয়াম আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সেই ওষুধগুলো অবশ্যই তার খেতে হবে। এভাবে করে সে চেষ্টা করে দেখতে পারে। যদি না পারে তাহলে রোজার পরে যখন তার প্রেগনেন্সি শেষ হয়ে যাবে পরে সে সময় মতো করে রোজা রেখে নেবে।